করে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। তার মানে আমার ওয়েবসাইট থেকে যেই প্রোডাক্টই পারচেজ হোক, আমি এখানে যে ভ্যালুটা দিয়ে দিব, ওই ভ্যালুটাই বারবার গুগল কাউন্ট করবে। তার মানে $100 এর প্রোডাক্ট পারচেজ হইলেও আমি যদি এখানে $10 দিয়ে দেই, তাহলে সেটা $10 হিসেবেই দেখাবে। $10 এর প্রোডাক্ট পারচেজ হইলেও $10 হিসেবেই দেখাবে। বাট আমাদের যে ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পল আমরা যে ওয়েবসাইটে কাজ করছি বা আমাদের যে ওয়েবসাইট যে আছে, এই ওয়েবসাইটের মধ্যে কি ওই একটা প্রাইজের মধ্যে কোনো প্রোডাক্ট আছে না ডিফারেন্ট প্রাইজের মধ্যে প্রোডাক্ট আছে? সব আলাদা, আলাদা প্রাইস। সব আলাদা, আলাদা প্রাইজের মধ্যে আছে। তাহলে কি প্রাইস গুলো ভ্যারি করছে না? একেকটা প্রাইজের সঙ্গে একটা কি মিলছে? না স্যার মিলছে না। মিলে না। তাহলে আমাদের যখন এই রিলেটেড ওয়েবসাইট হবে, এই রিলেটেড ওয়েবসাইট বলতে মাল্টি প্রোডাক্ট ওয়েবসাইট, যেটাকে আমরা মাল্টি নিশ ওয়েবসাইট বলি, এবং ওয়েবসাইটে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট বা প্রোডাক্টের ভ্যালু যখন চেঞ্জ হবে, তখন আমাদেরকে কখনোই এই অপশনটা ইউজ করা যাবে না যে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। তো এই অপশনটা আমরা কখন ইউজ করব? যখন ওয়ান প্রোডাক্ট স্টোর থাকবে। ওয়ান প্রোডাক্ট স্টোর মিন্স কি বোঝাচ্ছে? ফেসবুকে কিছু, কিছু অ্যাড দেখেন না? অ্যাডের মধ্যে অর্ডার নামে ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়। সেখানে একটা প্রোডাক্টের ডিটেইলস লিখা থাকে। তারপর অর্ডার নামে ক্লিক করে আমরা অর্ডার করতে পারি। দেখেছেন এরকম? আচ্ছা, ওটাকে মূলত বলা হয় ওয়ান প্রোডাক্ট স্টোর। তার মানে তার প্রোডাক্ট যতবারই মানুষজন কিনুক, সেখানে একটাই প্রাইস থাকবে। প্রাইস কি চেঞ্জ হবে? না স্যার, একটা প্রোডাক্ট একটা প্রাইস। একটা প্রোডাক্ট একটা প্রাইস। তো এই রিলেটেড যদি কোনো ওয়েবসাইট যদি থাকে এবং সেখানে যদি আপনি পারচেজটাকে ডাইনামিক্যালি ট্র্যাক করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। তার মানে যতবার কনভার্সন হবে আমার ওয়েবসাইটের প্রোডাক্টের যে প্রাইস সেটাই গুগল কাউন্ট করবে, এর বাইরে গুগল কাউন্ট করবে না। তাহলে এটা কখন ইউজ করব? যখন মূলত আমার ওয়েবসাইটটা যখন ওয়ান প্রোডাক্ট ওয়েবসাইট হবে, মানে একটাই প্রোডাক্ট থাকবে। বাট যখন ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুর প্রোডাক্ট থাকবে, তখন আমরা এটাকে ইউজ করব না। বুঝতে পেরেছেন? আচ্ছা, নিচের দিকে দেখেন লিখা আছে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। তো এখান থেকে আমরা যদি করি, তাহলে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু, আই মিন আমাদের ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট আছে, এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে। ঠিক আছে? সো এই ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু গুলো সে কাউন্ট করবে। বাট এখানে সে একটা জিনিস দেখাইছে, সে এখানে আবার সে বলতে ইন্টার এ ডিফল্ট ভ্যালু। তার মানে আমাদেরকে এখানে একটা ডিফল্ট ভ্যালু বসাতে হবে। তো এখানে যদি আমি ডিফল্ট ভ্যালু আবার বসাই, তাহলে সে আমার ওয়েবসাইটের এই ভ্যালুগুলোকে কাউন্ট করবে না, এই ডিফল্ট ভ্যালুটাকে কাউন্ট করবে। এখন দেখেন আমার ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট আছে, এগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে। তাহলে আমি যদি ধরেন এইটার জন্য একটা কনভার্সন ট্র্যাকিং, এটা একটা কনভার্সন ট্র্যাকিং, এটা একটা কনভার্সন ট্র্যাকিং, এইভাবে যদি করি, তাহলে আমাকে কি করতে হবে? বারবার একটা করে পারচেজ সিলেক্ট করতে, মানে পারচেজ ইভেন্ট ক্রিয়েট করতে হবে। আর বারবার এসে ইউজ ডিফারেন্ট ভ্যালুতে ক্লিক করে এখানে আমাদেরকে ভ্যালু দিতে হবে। এমনটাই তো, তাই না? এরকম করতে হবে। বাট আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে এসে যেই প্রোডাক্টই পারচেজ হবে, সেই প্রোডাক্টের যা ভ্যালু থাকবে সেটাই গুগল নিবে। তো এটাকেই মূলত এখানে বোঝানো হয়েছে ডায়নামিক্যালি ট্র্যাকিং। তাহলে আমরা যদি ডায়নামিক্যালি ট্র্যাকিং যদি করি, এখানে যদি আমি যদি $10 যদি দেই আর $100 যদি দেই, তাহলে এটা কাউন্ট হবে না ডায়নামিক্যালি এটা কাউন্ট হবে? কোনটা? স্যার এইটা দিলে তো এইটাই কাউন্ট হবে। ধরেন এখানে আমি $100 দিলাম, বাট আমি ট্র্যাকিংটা করলাম ডায়নামিক্যালি, তাহলে কাউন্ট কোনটা করবে? এটা করবে না ডায়নামিক্যালি ট্র্যাকিংটা কাউন্ট হবে? কোনটা? $10 কাউন্ট হবে, ডাইনামিকলি কাউন্ট হবে না। কোনটা কাউন্ট হবে বলেন? আর 10 এখানে 10 দিয়ে 10 কাউন্ট স্যার, 10 কাউন্ট হবে স্যার। এটাই কাউন্ট হবে। তাহলে এখানে আমাদেরকে ভ্যালু কত দিতে হবে? 0। দেওয়া যায় কেন? মানে এখানে কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমাদের কাউন্ট করবে কোনটা? ডায়নামিক্যালি। তো এইজন্য এখানে আমরা কিছু দিব না। বাট আমরা ইউজ করব কোনটা? ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আর এই যে নিচে দেখেন কি লেখা আছে? ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন নট রিকমেন্ডেড। এটা আমরা কখন ইউজ করব? যখন আমরা ভিউ কনটেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, এই বিষয়গুলোকে যখন আমরা ট্র্যাক করব, তখন আমরা কি দিব? ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন। কারণ ভিউ কনটেন্ট, কোন একটা প্রোডাক্ট ভিউ করলে কি আপনি জানতে পারেন যে প্রোডাক্টের প্রাইস কত? জি না স্যার, পারচেজ করলে গান বোঝায়। পারচেজ করলে জানবো। তাহলে ভিউ কনটেন্ট, অ্যাড টু কার্ট বা চেক আউট, এটার জন্য কি আমাদেরকে কি ভ্যালু দিতে হয়? না জি না স্যার। তখন ভিউ কনটেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউটের ক্ষেত্রে কি হবে? ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন। এখানে তুমি কোনো
ভ্যালু কাউন্ট করবা না, বাট যখন পারচেস হবে তখনই তুমি ভ্যালু কাউন্ট করবা। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা মূলত হলো আমাদের ভ্যালু সেকশন। আচ্ছা, এখন নিচে আসেন। কাউন্ট বলছে কি সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারাকশন। তো আমরা যখন কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং করব বা আমরা যখন পারচেস এই রিলেটেড কোনো একটা ইভেন্টকে ট্র্যাক করব, তখন আমরা এখানে দিয়ে দিব এভরি রিকমেন্ডেড ফর পারচেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল। তো আমার ওয়েবসাইটে যতগুলো পারচেস হবে ততগুলো পারচেসই আমার জন্য ভ্যালুয়েবল, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব এভরি। বাট যদি আপনি লিড অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, ফর এক্সাম্পল ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি লিড অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, বাট আমার ওয়েবসাইটে কতজন এসে লিড ফর্মটা ফিল আপ করতেছে, আমি তাদের তাদের যে ডাটাগুলো যে আছে বা তাদের যে ইয়েগুলো যে আছে সেগুলোকে আমি ট্র্যাক করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি দিবেন কি 1। কি দেওয়া আছে? রিকমেন্ডেড ফর লিড সাইন আপ অ্যান্ড আদার্স কনভার্সন বিকজ অনলি দ্য ফার্স্ট ইন্টারশন ইজ ভ্যালুয়েবল। কারণ কেউ একজন আপনার ফর এক্সাম্পল ধরেন ওয়েব কোডার থেকে একটা অ্যাড চালানো হয়েছে, আপনি সেই অ্যাডটা দেখেছেন। এখন আপনি অ্যাডমিশন নেওয়ার আপনার যদি অ্যাডমিশন নিতে যদি ইন্টারেস্ট যদি হন, তাহলে আপনি ওই ফর্মটা একবার ফিল আপ করবেন। আপনি কি দ্বিতীয়বার কি ওই ফর্মটা ফিল আপ করবেন? না জি স্যার। না স্যার। আর যদি দ্বিতীয়বারের মতো যদি করেন, তাহলে ওয়েব কোডারে কি কোনো লাভ আছে? না স্যার। ১ম এ তো সব তথ্য দিছে। প্রথমেই সব তথ্য দিয়েছেন, তাহলে দ্বিতীয়বার যদি আপনি যদি তথ্য যদি দেন, তাহলে কি আপনার ক্লায়েন্টের কোনো লাভ আছে এটার? না স্যার। কোনো লাভ নাই। সো সেই ক্ষেত্রে আমরা এখানে দিব 1। আই মিন ই-কমার্স রিলেটেড যখন কোনো আমরা কনভার্সন ট্র্যাকিং করব তখন এখানে হবে কি এভরি। আই মিন ভিউ কনটেন্ট হোক, অ্যাড টু কার্ট হোক, চেক আউট হোক, পারচেস হোক, ওগুলোর জন্য কি হবে এভরি। আর যখন আমরা লিড রিলেটেড আই মিন কোনো একটা ওয়েবসাইট থেকে সাইন আপ হচ্ছে বা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে লিড সাবমিট করছে, তো সেই ক্ষেত্রে হবে কি 1। অ তো এই হলো এই কাউন্টের বিষয়। তাহলে এই সেকশনটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন নিচে আসি। এই জায়গার মধ্যে একটা অপশন আমরা পাই ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো। তো এখানে 30 ডেজ বাই ডিফল্ট আছে, আপনার 30 ডেজই রাখবেন, এর উপরে দেওয়ার দরকার নেই। বাট আমরা এখানে চাইলে 90 ডেজ পর্যন্ত দিতে পারি এবং কাস্টম ভাবে 180 ডেজ পর্যন্ত আমরা এটাকে দিতে পারবো। আচ্ছা, 90 ডেজই দেওয়া যাবে, 90 ডেজের উপরে এটা আর যাবে না। তাহলে এখানে আমরা 90 ডেজ দিতে পারবো, 90 ডেজের উপরে না। কাস্টম যদি হয় তাহলে যেটা দিতে পারবো ধরেন আমরা 35 দিন দিব, তাহলে 35 ডেজ এরকম। বাট আপনার 30 ডেজটাই রাখবেন, 30 ডেজের উপরে যাবেন না। এখন এটার কাজ কি এটা একটু বুঝেন। কনভার্সন ক্যান হ্যাপেন দ্য আফটার সামওয়ান interact with your ad. Select how much time after someone interact with an ad you want to use to count conversion. মানে এখানে বুঝাচ্ছে আপনি এখানে যে ডেজটা দিয়েছেন, ফর এক্সাম্পল ধরেন আপনি 30 ডেজ দিয়েছেন। এখন কোনো একজন পারসন আপনার দেওয়া কিওয়ার্ড দিয়ে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করছে। এখন সার্চ করার পরে তার কাছে আপনার অ্যাডসটা শো করেছে। এখন সে আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়েছে কিন্তু সে কোনো প্রোডাক্ট পারচেজ করে নাই। এখন সে আগামী 30 দিনের মধ্যে যদি আপনার ওয়েবসাইট আপনার অ্যাডে আবার ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে, তাহলে গুগল সেটাকে একটা কনভার্সন হিসেবে কাউন্ট করবে, আই মিন পারচেজ হিসেবে কাউন্ট করবে। আদারওয়াইজ করবে না। তার মানে এই পারসন যদি 31 দিনের দিন যায় যদি আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো একটা পারচেজ যদি করে প্রোডাক্ট, তাহলে এইটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে না। যেমন আমরা যে এখানে যদি মাউসটা নিয়ে যদি যাই, এখানে নো কন্টেন্ট আর কি বলতে তারা, বাট এখানে একটা কন্টেন্ট শো করানোর কথা। ওরা আর কি জায়গায় আর কি বলে দেয়, এই যে দেখেন এখানে টু রেকর্ড দ্য কনভার্সন দ্যাট হ্যাপেন উইদিন 30 ডেজ। এখানে জিনিসটা পড়েন, টু রেকর্ড ইট conversion that happen within 30 days after an ad interaction set a window of 30 days to see how long it take your customer to convert segment your report to days to conversion. তার মানে আপনি যদি এখানে যদি 30 ডেজ যদি দেন, এই 30 দিনের মধ্যে যদি কেউ আপনার ওয়েবসাইটে এসে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে, তাহলে গুগল এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করবে। বাট সে যদি 31 দিনের মধ্যে যদি আসে, তাহলে গুগল এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? না বুঝেন নাই? এগেইন বলবো? জি স্যার, বুঝতে পারছি। এগেইন বলবো না বুঝছেন? স্যার স্যার এগেইন আর আরেকবার বলুন। আচ্ছা, দেখেন এখানে আমরা টাইম দিয়েছি কতদিন? 30 দিন। এখন এখানে বলা আছে কনভার্সন ক্যান হ্যাপেন দ্যাটস আফটার সামওয়ান ইন্টারেক্ট উইথ ইউর অ্যাড। সিলেক্ট হাউ মাচ টাইম আফটার সামওয়ান ইন্টারেক্ট উইথ অ্যান অ্যাড ইউ ওয়ান্ট টু ইউজ টু
ইউজ টু কাউন্ট কনভার্সন। মানে এখানে বলা হচ্ছে যে আমরা এখানে একটা দিন আর কি সেট আপ করতে পারবো। ঠিক আছে? এবং যেই দিনটা সেট আপ করবো ওই দিন অনুযায়ী গুগল কিভাবে কনভার্সনটা আর কি কাউন্ট করবে এই বিষয়টা। মানে সামওয়ান ইন্টারেক্ট উইথ অ্যান অ্যাড ইউ ওয়ান্ট টু ইউজ টু কাউন্ট কনভার্সন। মানে যখন কেউ একজন আমাদের অ্যাডের সঙ্গে ইন্টারেক্ট হবে তখন আমরা কখন কনভার্সনটাকে কাউন্ট করব এটা আর কি বোঝাচ্ছে। তো ধরেন আমি ওয়েব হোস্টিং লিখে বা ওয়েব হোস্টিং রিলেটেড আমি একটা কিওয়ার্ড ইউজ করেছি ধরেন ফর এক্সাম্পল। এখন ওয়েব হোস্টিং দিয়ে কেউ সার্চ করলো তাহলে এখানে কি ওয়েব হোস্টিং এর একটা অ্যাড এসেছে তাই না? এখন ধরেন কেউ এই অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকলো, ঢুকার পরে সে ওয়েবসাইটটা দেখলো, এভাবে স্ক্রল করলো, স্ক্রল করে সে ওয়েবসাইটটা দেখলো, সবকিছু দেখার পরে সে আবার এখান থেকে উপরে গেল, উপরে যে আই মিন সে শুধু এক্সপ্লোর করলো, এক্সপ্লোর করার পরে সেখান থেকে বের হয়ে চলে গেল। তো এই যে সে আমার অ্যাডের মধ্যে ক্লিক করলো, যেই দিন ক্লিক করলো সেই দিন থেকে কতদিন 30 ডেজ, সেদিন থেকে 30 ডেজ। তাহলে যেদিন অ্যাডে ক্লিক করেছে তারপর থেকে 30 দিন, তাহলে ওই 30 দিনের মধ্যে সে যদি আবার এসে ওয়েব হোস্টিং লিখে সার্চ করে এবং আমার অ্যাড যদি আবার তার কাছে শো করে, আবার সে যদি আমার ওয়েবসাইটে ঢুকে এইখানে ক্লিক করে আমার এই প্যাকেজটাকে পারচেজ করে 30 দিনের মধ্যে, সে যদি এই প্যাকেজটাকে পারচেজ করে তাহলে গুগল এটাকে একটা কনভার্সন ইভেন্ট হিসেবে কাউন্ট করবে। তার মানে এটাকে গুগল একটা পারচেজ ইভেন্ট হিসেবে কাউন্ট করবে, মানে কনভার্সন হিসেবে সে নিবে। বাট যদি সে 31 ডেসে আসে, এসে সে পারচেজ করে, তাহলে গুগল এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করবে না। এখন বুঝেছি? কনভার্সন করে তাইলে প্রথমবার এসে কনভার্সন হলে তো এখানে তো আমরা তো বলেই দিছি যে এভরি, তার মানে প্রথমে এসে যদি কনভার্সন যদি করে তাহলে তো এটা তো কাউন্ট তো হয়ে গেল। এখন অনেকেই আছে না যে আসে বাট কোনো কিছু পারচেজ করে না, চলে যায়। তো পরবর্তীতে এসে যে সে যদি পারচেজ যদি করে তাহলে সেটাকে আমরা কতদিনের মধ্যে সে আসলে পারচেজ করলে আমরা সেটাকে একটা কনভার্সন হিসেবে নিব, এইটাই আর কি আমরা এখানে বলে দিতে পারি। তাহলে যেই পার্সন 30 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটে ব্যাক হয় নাই সে কি পরবর্তীতে কি আর ব্যাক হবে মনে হয়? না স্যার, তাহলে এটা কি ভিউ কার্ড বা অন্য কিছু সাইন আপ এগুলোর কাজ করবে নাকি শুধু পাবে? সব জায়গাতে আমরা যে এটাও যদি দেই তাও এখানে ক্লিক থ্রো উইন্ডো থাকবে, এভরিও যদি দেই তাও ক্লিক থ্রো উইন্ডো থাকবে। বুঝতে পেরেছেন? তার মানে স্যার যদি ভিউ করে বা অ্যাড টু কার্ট করে তারপরে এটা কাউন্ট হবে? হ্যাঁ, যদি ভিউ করে অথবা এড টু কার্ট করে তারপরেও এটা কাউন্ট হবে। বাট আমরা করতেছি কিসের জন্য? পারচেজ পারচেজের জন্য। তো আমরা পারচেজটাকে কি ধরতেছি? কনভার্সন কনভার্সন। তো আমি আপনাদেরকে বলেছিলাম না যে ওয়েবসাইটে কোনো একটা অ্যাকশন ঘটানোকে কি বলা হয়? কনভার্সন কনভার্সন বলা হয়। এই হলো মূলত কাজ। তো এই যে পারচেজ কনভার্সনটা যে আমরা যে দিলাম এখানে যে 30 ডেজ এর মধ্যে, তার মানে কোনো একজন পারসন যদি আমার কিওয়ার্ড লিখে সার্চ করে গুগলে যদি অ্যাডটা যদি শো যদি করে, এখন সে অ্যাডে ক্লিক করছে, ওয়েবসাইটে ঢুকছে, ঢুকার পরে ওয়েবসাইটটা এক্সপ্লোরিং করে বের হয়ে গেছে। এখন আগামী 30 ডেজ মানে সে তো একদিন থেকে ক্লিক করলো, তাহলে আর বাকি থাকলো কয়দিন? 29 দিন। তাহলে এই 29 দিনের মধ্যে সে যদি আবার আমার ওয়েবসাইটে আসে যদি সে আমার একটা প্রোডাক্ট পারচেজ করে তাহলে এটা একটা পারচেজ কনভার্সন হিসেবে গুগল কি করবে? কাউন্ট করবে। কাউন্ট করবে। এই হলো এটার কাজ। এখন বুঝতে পেরেছেন? জি স্যার, এবার ক্লিয়ার। এইটুকুই হলো তার কাজ। স্যার জি বলেন? স্যার যদি 30 দিন পরে আসে তাহলে স্যার তখন আর কি হিসেবে তখন কাউন্ট এটা হবে? পারচেজ হিসেবে কাউন্ট হবে না। বুঝতে পেরেছেন? মানে আমাদের কনভার্সন ট্র্যাকিং এর মধ্যে এটা আর থাকবে না। মানে পারচেজ হয়ে গেল। আমার ক্লায়েন্টের কাছে এই পারচেজটা শো করবে বা ক্লায়েন্ট এটাকে ডেলিভারি দিয়েও দিবে। বাট গুগল কনভার্সন ট্র্যাকিং আমাদেরকে একটা ভ্যালু কাউন্ট করাবে, কয়টা পারচেজ হলো এটা কাউন্ট করাবে না? তখন ওখানে এই কনভার্সনটা কাউন্ট হবে না। তখন ওখানে একটা কনভার্সন দেখাবে না। জি স্যার বুঝতে পারছি। এরকম। আচ্ছা। তারপর এনগেজ ভিউ কনভার্সন উইন্ডো। এটা মূলত হলো ভিডিওর ক্ষেত্রে। মানে আমরা যদি গুগলে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন দেই, ঠিক আছে? তখন মূলত এটা কিভাবে আর কি কাউন্ট হবে, এটা হলো আর কি এটা। তো এটা ভিডিওর উপরে এই যে বলে দিছে। সিলেক্ট হাউ লং টু ট্র্যাক কনভার্সন আফটার এ ভিডিও এনগেজমেন্ট। আমরা কখন ট্র্যাক করবো আর কি কনভার্সনটাকে, যখন সে ভিডিওতে এতক্ষণ সময় ধরে এনগেজমেন্ট থাকবে, ওইটা আর কি এখান থেকে ট্র্যাক করতে চাইলে আমরা এখান থেকে করতে পারি। তো এটা আমাদের পারচেজের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। বাট তারপরেও দেখি অপশনটা আসলে আপনাদেরকে এটাও এক্সপ্লেইন করি। নাই, অপশন আসতেছে না, নো কনটেন্ট। আচ্ছা, এটা হলো ভিউ থ্রো কনভার্সন উইন্ডো।
এটাও ভিউ এর ক্ষেত্রে সিলেক্ট দ্য ম্যাক্সিমাম টাইম আফটার এ পারসন ভিউ ইউর অ্যাড দ্যাট ইউ ওয়ান্ট টু কাউন্ট ভিউ থ্রু কনভার্সন। ঠিক আছে? স্যার জি। একটা আপু জিজ্ঞেস করছে যে প্রথমবার যে অ্যাডে ক্লিক করে ঢুকবে, দ্বিতীয়বার কি অ্যাডে ক্লিক করে ঢোকা লাগবে নাকি এমনিতে আসলে না ঢুকলে? অ্যাডে না ক্লিক করলে তো মনে করেন যে আমাদের দেখেন ফেসবুকে যখন আমরা কোনো একটা অ্যাড দেই তখন পিক্সেল কখন কাজ করে? যখন আমরা যখন আমরা অ্যাড সেকশনের মধ্যে পিক্সেলকে কানেক্ট করি তখন এড করে না? তার মানে অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকলেই তখন পিক্সেল ট্র্যাক করে। আদারওয়াইজ কি ট্র্যাক করবে? না স্যার। তেমন অ্যাডে ক্লিক করেই যখন আমার ওয়েবসাইটে ঢুকে কোনো একটা কনভার্সন হবে তখনই কনভার্সন ট্র্যাকিং কাউন্ট করবে। তার আগে করবে না। সে বলতেছে সেকেন্ড বারও কি অ্যাডে ক্লিক করা লাগবে? হ্যাঁ, অবশ্যই এখানেই ক্লিক করা লাগবে। সে যখন একবার আমার অ্যাডে ক্লিক করেছে সে পরবর্তীবার যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ করবে তখন আমার